সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। বড় অঙ্কের রাজস্ব ঘাটতিতে অর্থবছর শেষ হলেও জানালেন সন্তুষ্টি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয় জানালেন গভর্নর। ঝুঁকি ব্যবস্থায় নজরদারি চালু হলে আর্থিক খাতে স্থিতিশীলতা আসবে। এবং মার্চের পর থেকে টানা 4 মাস কমল মূল্যস্ফীতি, 35 মাসের মধ্যে সর্বনিম্ন। অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলের ফল জানালেন প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিজনেস টাইমে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনিয়া। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা কাজ করবে তাদের কোনো ভয় নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউসের অপারেটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বড় অঙ্কের রাজস্ব ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করলেও এতে সন্তুষ্ট তিনি। বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 3,68,000 কোটির কিছু বেশি। ফলে প্রায় 1 লাখ কোটি টাকার ঘাটতি রেখেই বছর শেষ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে নানান প্রতিবন্ধকতার মাঝেও এই আদায়কে সন্তোষজনক বলছেন এনবিআর চেয়ারম্যান। ঢাকা কাস্টমস হাউসের অপারেটিং কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অ্যাজ অফ নাও আমাদের 3,68,177 কোটি টাকা 30শে জুন পর্যন্ত আদায় হয়েছে। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি 1-2 সপ্তাহ সময় লেগে যায়। এনবিআর এর চলমান সংকট বিষয়ে চেয়ারম্যান বলেন, বর্তমানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে ছাড় পাবে না সীমা লঙ্ঘনকারীরা। আমাদের যতগুলো রেভিনিউ কালেক্টিং অথরিটি আছে, এগুলো প্রত্যেকটাই অপরিহার্য। কারা কাজ করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এগুলোর অপারেশন কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি। কেউ কেউ হয়তো অনেক বড় আকারেরই, যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। কাস্টমস হাউস পরিদর্শনকালে প্রবাসীদের জন্য ব্যাগেজ রুল সহজ করার সফটওয়্যার এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। কার্গো আছে, সেগুলো আমরা দেখেছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। 2026 সালের জানুয়ারি থেকে ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংক কী ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে তা আগে থেকে নির্ণয় করা হবে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও উন্নয়ন অসম্ভব বলে জানান গভর্নর। অর্থলুট, পাচার ও ঋণ খেলাপি বেড়ে যাওয়া সহ তারল্য সংকটে নাজুক ব্যাংক খাত। তাই তো এখাতে আস্থা ফেরাতে ও সংস্কারে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা শুরু করে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত 20টি তফসিলি ব্যাংকের নিরীক্ষা শেষ হয়েছে বলে জানান গভর্নর। সামনে কি ধরনের পদক্ষেপগুলো নিতে হবে? আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকে রিস্ক বেস সুপারভিশন পদ্ধতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দিব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। 2026 জানুয়ারির 1 তারিখ থেকে এই রিস্ক বেসড সুপারভিশনটা শুরু হয়ে যাবে। রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতো ওইভাবে না হয় তাহলে অবশ্যই এটাকে আইডেন্টিফাই করা যাবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর কোনোটি যদি অবস্থার উন্নতি করতে পারে তাহলে তাদের জোর করে একীভূত করা হবে না বলেও জানান গভর্নর। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। ব্যাংক কোম্পানি অ্যাক্ট চেঞ্জ করতে যাচ্ছি, অ্যামেন্ডমেন্টের জন্য রিকোয়েস্ট আমরা সরকারের কাছে নিয়ে যাব। সেটার মধ্যে আমরা প্রস্তাবনা আনছি যে অন্তত পক্ষে 50% অর মোর ডাইরেক্টরস ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়া হবে। যদি সেভাবে হয় সরকার সেটাকে গ্রহণ করে এবং এটা একটা প্যানেল থেকে নিতে হবে। চালের বাজার অস্থিতিশীলতার জন্য কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি। বাজারে স্বস্তি ফিরলে মূল্যস্ফীতি 8-এর নিচে নেমে আসবে বলেও আশাবাদী তিনি। হয়তো 8-এর মধ্যে চলে আসতে পারে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে 8.48% হয়েছে, যা গত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2022 সালের জুলাইয়ে 7.48% মূল্যস্ফীতি হয়েছিল। মার্চের পর থেকে টানা 4 মাস কমল মূল্যস্ফীতি। আজ সোমবার বিকেলে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস।
সংস্থাটি বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৭%। অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দীর্ঘ ১৭ বছর পর সাইফ পাওয়ার টেকের হাতে নেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। সোমবার মধ্যরাত থেকে লাভজনক এই টার্মিনাল পরিচালনায় নতুন করে হাল ধরেছে নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক গতিতে চলছে নিউমুরিং টার্মিনালের কার্যক্রম। আবু জাবিদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কেমন বেড়েছে তা চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেখলে বোঝা যায়। কোনো হাতে ছোঁয়া নেই উন্নত বিশ্বের বড় বড় বন্দরের মতো জাহাজ থেকেই পণ্যভর্তি কন্টেইনার উঠানামা করছে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে। বন্দর সচিব উমর ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর এই টার্মিনাল সাইফ পাওয়ার টেক পরিচালনা করলেও এখন থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে ৬ মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। তাই তারাই পরিচালনা শুরু করেছে এই টার্মিনালটি। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। বন্দর ব্যবহারকারীরা বলছেন কোনোভাবে পণ্য হ্যান্ডলিংয়ে যেন গতি না ফিরে সেদিকে নজর রাখতে হবে বন্দর কর্তৃপক্ষের। আগের যেসব স্ট্রাকচার ছিল, যে শ্রমিক ছিল, যে ইকুইপমেন্ট ছিল, ওখানে তো কোনো চেঞ্জ নাই। অতএব এটা কন্টিনিউয়েশন, জাস্ট ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার মনে হয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। কন্টেনার প্রতিদিন যে সকল জাহাজগুলি এখানে বাদ করছে, ওই জাহাজ থেকে দেখা যাচ্ছে কি ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০টা কন্টেনার পর্যন্ত ওই আগে যে সাইফ পাওয়ার টেক ছিল তারা হ্যান্ডলিং করতে পারতো। তো এখন নৌবাহিনী তারা তাদের লোকবল দিয়ে কতটুকু হ্যান্ডেল করতে পারবে সেটা আমরা দেখার বিষয়। বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২০০৭ সালের ডিসেম্বরে এনসিটির ৫টি জেটি নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল ৪৬৯ কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি পরিচালনা কাদের হাতে যাচ্ছে তা নিয়ে যেমন ছিল জল্পনা কল্পনা, তেমনি ছিল সমালোচনাও। সব কিছু শেষ ড্রাইডকের হাতে এনসিটি। তবে তাদের হাতেও থাকবে ৬ মাস। ৬ মাস পর কাদের হাতে যাচ্ছে এনসিটি তা দেখার অপেক্ষায় বন্দর ব্যবহারকারীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রিক্স সমর্থক দেশগুলোর উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বিরোধী বলেও ক্ষোভ জানান তিনি। এদিকে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলন শুরু করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ৭ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কপত্র বিতরণ শুরু হবে। এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান ট্যারিফ ও বাণিজ্য চুক্তিগুলো নতুনভাবে মূল্যায়ন করা হবে। একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, কোনো দেশ যদি ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে তাহলে তাদের ওপরও অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম ঘটবে না। তবে ট্রাম্প আমেরিকা বিরোধী নীতি বলতে কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ব্রিক্সের সদস্যরা ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংস্কারে প্রস্তাব দেওয়ার পরই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন।
ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না। যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফিলিস্তিনি সংকট নিয়ে কড়া অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে 2009 সালে ব্রিক্স যাত্রা শুরু করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। স্থানীয় সরকার সার্ভিস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিজিটাল সেন্টার কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধনে সংহতি জানিয়ে তিনি এই দাবি জানান। মানববন্ধনে সারা দেশ থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মকর্তারা অংশ নেয়। বক্তারা বলেন, সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনের 13 অধ্যায়ের 2য় খণ্ড বাস্তবায়ন হলে দীর্ঘদিনের বৈষম্য শেষ হবে। তাই গড়িমসি না করে দ্রুত সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা। 3 দিন ছুটি শেষে প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে ঢাকার বাজারে লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 82 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4976 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 67 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 278টির, কমেছে 73টির এবং অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 184 পয়েন্ট বেড়েছে। তবে সূচক বাড়লেও এদিন সিএসইতে লেনদেন প্রায় 17.5 কোটি টাকা কমেছে। গুণগত কারিগরি শিক্ষার অভাবে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে দেশের চাকুরি প্রত্যাশী বেশিরভাগ তরুণ। রাজধানীতে এক সেমিনারে এমন তথ্য জানিয়েছে উন্নয়ন ও গবেষণা সংস্থা সানেম। সংস্থাটির গবেষকরা বলেন, বর্তমানে চাকুরি খুঁজছেন দেশের 1/3 তরুণ। কর্মসংস্থানের তাগিদে অর্ধেকের বেশি পাড়ি জমাচ্ছেন বিদেশে। তবে দক্ষতার অভাবে সেখানেও পিছিয়ে পড়ছে তরুণরা। এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।